স্যার, এসএসসি যে নতুন রিক্রুটমেন্ট 2025 এখানে 10 নম্বর নিয়ে বা অন্য বিষয় নিয়ে মামলায় জর্জরিত টেন্টেড আনটেন্টেডের মধ্যে বিতর্ক, এই নিয়ে যে মামলার যে গুরুত্বপূর্ণ আপডেট একটু যদি বিস্তারিত বলেন বা এর ভবিষ্যৎ কি বা কী হতে পারে, এরকম ধরনের কিছু যদি আপডেট দেন। দেখুন, এসএসসির তো বিভিন্ন মামলা ফাইল হয়েছিল সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত। এবার এসএসসির এই বেশিরভাগ মামলাগুলোতেই যেটা মানে মূল কোর ইস্যু যেটা সেটা হচ্ছে যে 10 নম্বর দেওয়া নিয়ে, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেইটাকে নিয়েই মেনলি বিবাদ। এবার আমরা হচ্ছে এখানে আনটেন্টেড টিচার যারা এই দুর্নীতির কারণে স্টেটের যে দুর্নীতিতে মদত এবং আলটিমেটলি যে দুর্নীতি যাই হয়ে থাকুক না কেন তার ফলে যারা চাকরিহারা হয়েছে তাদের হয়ে আমরা অ্যাপিয়ার করছি। এবার আমরা এই 10 নম্বরের বেনিফিশিয়ারি। এবার স্বাভাবিকভাবেই আমরা এই 10 নম্বরটা ডিফেন্ড করতে চাইবো। আমরা এবার এখানে মেনলি 10 নম্বরেও আবার দুটো ইস্যু। এক হচ্ছে 10 নম্বর আদৌ দেওয়া উচিত নয় এমনটা একটা এক শ্রেণীর রিট পিটিশন এই লাইনে ফাইল হয়েছে। আর একটা শ্রেণীর রিট পিটিশন হচ্ছে যে এই 10 নম্বরটা কখন দেওয়া উচিত, ইন্টারভিউ লিস্ট প্রিপারেশনের আগে নাকি ফাইনাল মেরিট লিস্ট প্যানেল যখন তৈরি হবে তখন। এবার প্রথম শ্রেণীর যে রিট পিটিশন সেইটা আমাদের বক্তব্য হচ্ছে যে অলরেডি সেই ইস্যুটা হাইকোর্টে এর আগে ডিসাইড হয়ে গেছে। কারণ যখন রিক্রুটমেন্টের রুলস এসেছিল 29শে মে 2025-এ তারপর নোটিফিকেশন এলো 30শে মে, তখন কিন্তু সেভারেল রিট পিটিশনস ফাইল হয়েছিল এবং সেখানে এই 10 নম্বরটা দেওয়া উচিত নয় এমনটা বলে মামলা ফাইল হয়েছিল। এবং সেই সমস্ত মামলাগুলো প্রত্যেকটাই কিন্তু ডিসমিস করেছে হাইকোর্ট খালি একটা পার্ট অ্যাডজুডিকেট করেছিল সেই সময়তে যে টেন্টেডরা এতে বসতে পারবে না। তো সেই সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানায় যে হ্যাঁ, অবশ্যই টেন্টেডদের বসতে দেওয়া উচিত নয়। যদিও স্কুল সার্ভিস কমিশন সেই সময় চেয়েছিল টেন্টেডরা বসুক, কিন্তু আমরা টেন্টেডদের বসার পক্ষে তো কোনোভাবেই হতে পারি না, কারণ তাদের জন্য আজকে আমরা ভুক্তভোগী। এবার স্বাভাবিকভাবেই যখন 10 নম্বরটা দেওয়ার চ্যালেঞ্জের যে বিষয়বস্তু ছিল রিট পিটিশনগুলোতে, সেই রিট পিটিশনগুলো যদি ডিসমিস হয় এবং সেই ডিসমিসাল অর্ডারটা যখন আপার কোর্টে মানে ডিভিশন বেঞ্চে গিয়েও ডিসমিস হয় চ্যালেঞ্জের মাধ্যমে, যখন ওরা অ্যাপিলে যায়, এবং তাহলে সেটা সেটেলড ইস্যু। এবং এর থেকেও বেশি যেটা যোগ করার ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হয়েছিল। তো সুপ্রিম কোর্টেও বলেছে যে এদের যে টিচিং এক্সপিরিয়েন্স আছে সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সুতরাং পিটিশনাররা পছন্দ করুক বা না করুক, এটি এক্সপিরিয়েন্স তো আছে, তার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে স্টেটের প্রত্যেকটা অধিকার, স্টেট হ্যাজ এভরি রাইট টু ইউটিলাইজ দেয়ার এক্সপিরিয়েন্স। তো সুতরাং এই ক্ষেত্রে এইটা সেটেল ইস্যু, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবেই, এখানে কোনো ডিসপিউট থাকতে পারে না। কিন্তু আবার সেই একই পয়েন্টে রিট পিটিশন হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা খালি কোর্টকে এটাই দেখালাম যে এগুলো অলরেডি সেটেল ইস্যু এবং সেই ভিত্তিতেই কোর্ট তার অবজারভেশন দিয়েছে। এবার যেটা সাবসিকুয়েন্ট ইস্যু, এইটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে, কেউ বলছে এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, কেউ বলছে সুপ্রিম কোর্টে পেন্ডিং না। স্বাভাবিকভাবে আমরা বলছি যে সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং, কারণ হচ্ছে রুল অ্যাজ এ হোল যখন চ্যালেঞ্জ হয়েছে। এবার এই যে প্রসেসটাতে আপনি পার্টিসিপেট করছেন, সেটা আপনি ফ্রেশার হন, আনটেন্টেড হন বা যেই হন না কেন, আপনি যখন পার্টিসিপেট করছেন এই রুলটাতে যদি আপনি ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন পড়েন, সেখানে একাডেমিক কথাটা প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করার আগে, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করার আগে একাডেমিক স্কোরটাকে কনসিডার করা হবে, সেটা লেখাই আছে। এবং এই একাডেমিকটা দেখার জন্য আপনি শিডিউলে গেলে তখন পেয়ে যাচ্ছেন যে একাডেমিকের দুটো পার্ট, একটা হচ্ছে আপনার 10 নম্বর যেটা আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যেটা আপনার সর্বোচ্চ হবে সেটা আপনি ব্যবহার করবেন, এবং দ্বিতীয় হচ্ছে আপনার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। তাহলে এইটা যদি তখনই রুলসে স্পেসিফিক্যালি মেনশন করা থাকে, তাহলে তখন এটা আপনি জেনে শুনে কেন চ্যালেঞ্জ করলেন না, এইটা আমাদের একটা বলা ছিল কোর্টের, যে এটা এত বিলেটেড স্টেজে এই চ্যালেঞ্জ কেন, যে এই স্কোরটা এখন দেওয়া যাবে না, পরে দিতে হবে। আর দ্বিতীয় যেটা চ্যালেঞ্জের বিষয়বস্তু ছিল যে এইটা রুল অ্যাজ এ হোল বিভিন্ন মামলাতে সুপ্রিম কোর্ট এখন পেন্ডিং আছে, যেমন বিবেক পারিয়ার মামলা, অভিজিৎ সাধুকার মামলা, বিজয় বিশ্বাসের মামলা, রেহানা খাতুনের মামলা, এরকম বিভিন্ন মামলাতে পেন্ডিং আছে এই রুলটা। এবং সুপ্রিম কোর্ট বলছে যে আমরা এটা মনিটর করছি পুরো প্রসেসটা। তাহলে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যখন এই প্রসেসটা চলছে এবং সুপ্রিম কোর্ট যখন মামলাগুলো 24 এবং 26শে নভেম্বর রেখেছে, তাহলে আমাদের যেটা কোর্টের কাছে প্রেয়ার ছিল যে হাইকোর্ট এই রিট পিটিশনগুলোকে অ্যাডজন করুক অথবা এগুলোকে ডিসমিস করুক। কারণ আমরা প্রথম বলছি যে এগুলো সেটেলড হয়ে গেছে, তাহলে সেই অর্থে ডিসমিস করুন। আর যদি কোর্টের কোনো সময় মনে হয় যে না, এই ইস্যুটা হয়তো এখনো সেটেল হয়নি, এটা এখনো অ্যাডজুডিকেট করা বাকি আছে, তাহলে হাইকোর্টের অবশ্যই অপেক্ষা করা উচিত যতক্ষণ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে, যেহেতু সুপ্রিম কোর্ট ইজ ইন দ্য সিজন অফ দ্য ম্যাটার, সুপ্রিম কোর্ট যতক্ষণ এটা ডিসিশন না দিচ্ছে হাইকোর্টের অপেক্ষা করা উচিত। এইটাই আমাদের লাইন অফ আর্গুমেন্ট ছিল। সেটা হাইকোর্ট গতকালকেও কনসিডার করেছে, আজকেও কনসিডার করেছে। আজকে আবার একটা নতুন ইস্যু ছিল যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যাদের অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো ইলিগাল, এইটাও ডিসাইড হয়ে গেছে। আমরা সেসব নিয়েও কোর্টকে আমরা বললাম 100% ডিসাইড হয়ে গেছে যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল
সোকল টেন্টেডদের মধ্যে কোনোভাবে আসছে না। এবার এর অনেকে অনেক ব্যাখ্যা দিতে পারে, কেউ বলতে পারে জাস্টিস দেবাংশু বসাক সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চের অর্ডার, কেউ বলতে পারে চিফ জাস্টিসের দেশের প্রধান বিচারপতির অর্ডার, বলতে পারে। কিন্তু সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে এই পয়েন্টগুলো ডিসাইড হয়ে গেছে যে যারা সিবিআইয়ের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে এসএসসি যে লিস্ট দিয়েছে, যে লিস্টটা এখন সুপ্রিম কোর্টে জমাও পড়ে আছে, কারণ সুপ্রিম কোর্টের 25/8/25 অর্ডারের ভিত্তিতে এই লিস্টটা দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বিচার করুক আমি টেন্টেড হচ্ছে কি হচ্ছি না। এইটাই হচ্ছে আমাদের কন্টেনশন, কারণ এখানে এর ভিত্তিতে কন্টেম্পটও ফাইল হয়েছিল। জাস্টিস দেবাংশু বসাক সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চে কন্টেম্পটও হয়েছিল। কন্টেম্পটে গিয়ে ওরা বলেছিল যে আফটার এক্সপায়ারি অফ প্যানেলটা টেন্টেড হচ্ছে, কিন্তু সেই আর্গুমেন্ট ধোপে টেকেনি। সুতরাং যেগুলো অলরেডি ডিসাইড হয়ে গেছে সেগুলো নিয়ে আবার নতুন করে চর্চা হচ্ছে। এবার তাতে করে কি এই প্রসেসটা দেরি হবে। সুপ্রিম কোর্ট চাইছে প্রসেসটা তাড়াতাড়ি শেষ হোক, সবাই চাইছে প্রসেসটা তাড়াতাড়ি শেষ হোক। একটা প্রসেসের মধ্যে হাজার খানেক খালি লিটিগেশনকে ঢুকিয়ে দিয়ে দেরি করে কার লাভ হবে? তো ক্ষতি তো সবারই হবে, কারণ যথেষ্ট ভ্যাকেন্সি আছে। শুধুমাত্র আনটেন্টেড টিচারদের বললে নয়, ফ্রেশারদের, কারণ ভ্যাকেন্সি তো অনেক ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে। এবার তাতে করে সুযোগ সবার কাছেই থাকছে, ঠিক আছে? তো সেই জায়গাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে তার রায় শুনিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট টেন্টেড আনটেন্টেড নিয়ে অলরেডি সিজন, তাহলে সেক্ষেত্রে হাইকোর্টে যেটা আমরা প্রেয়ার রেখেছিলাম, হাইকোর্ট সেই প্রেয়ার অ্যাকসেপ্ট করেছে, মামলাগুলোকে অ্যাডজন করেছে আপাতত, এবং সুপ্রিম কোর্ট কি করছে তারপর দেখে হাইকোর্ট শুনবে মামলা, তাই বলেছে। তো এটা আমাদের দিক দিয়ে আমরা যেটা চাইছিলাম সেটা হলো, এবং আমরা সুপ্রিম কোর্টকেও জানাবো সেই বক্তব্য যে সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা বিচার করুক, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমাদেরকে তো এটা ফেস করতেই হবে, আমরা ফেস করবো, কোনো অসুবিধা নেই।